গাড়ি ছিল র্যাপিং এর, তো তার জন্য র্যাপিংয়ে যায়। যখন ওর খোঁজ পাচ্ছিলাম না, তারপর বাধ্য হয়ে নিকটস্থ আমাদের হাতিরঝিল থানায় গেলাম। যেহেতু খোঁজ মানে শুধুই ভয় ছিলাম যে আসলে আমরা ফেরত পাবো কিনা জানি না, যেভাবে নিয়ে গেছে ওরা। দুইবার করে হাতিরঝিল থানা যায়, তারা বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। যে অনেক সময় কোনো এলাকায় অপরাধ মানে এরকম যদি করা হয় তাহলে নিকটস্থ থানাকে ইনভলভ করা হয়, তাদেরকে জানানো হয়। সো তাদের কাছে বারবার যাওয়া, তারাও কোনো তথ্য দিচ্ছিল না। পাগলের মতো দাঁড়ে দাঁড়ে প্রত্যেকটা প্রশাসনের দিশে ঘুরতেছিলাম। তো 20 তারিখ পার হয়ে আমরা 20 তারিখে আবার কোর্টে, যে অনেক সময় 24 ঘন্টা পরে প্রশাসন নিয়ে গেলে কোর্টে উঠানো হয়। তো ওই দিন তাকে কোর্টে আর উঠানো হয়নি। পরের দিন আবার সিএমএম কোর্টে গেলাম। কিভাবে জানতে পারলাম যে কোর্টে উঠানো হবে হয়তো। তো যখন কোর্টে গেলাম, আমি যেহেতু অসুস্থ, একা মুভ করতে পারতেছিলাম না, নূরের ছোট ভাইটি আমার সাথে ছিল। তো ওকে ওই কোর্ট চত্বর থেকে ওকেও আবার ওরা ধরে নেয়। তো তারপর রাত 8টার দিকে, 21 জুলাই রাত 8টার দিকে ওকে কোর্টে উঠানো হয়। ওর সাথে আমাদের ফ্যামিলির কারোকে দেখা করতে দেওয়া হয়নি। কি টর্চার করেছিল বা কি হয়েছিল কোথায় কিছুই তখন জানতে পারিনি। আইনজীবীদের মাধ্যমে জানতে পারি যে ওকে যখন কোর্টে উঠানো হয়, ও নিজ মুখে মহামান্য আদালতকে ওর উপরে ওই নিখোঁজ অবস্থায় যে শারীরিকভাবে টর্চার করা হয়েছিল, প্রত্যেকটা নির্যাতনের মানে আঘাতের চিহ্ন সে নিজের টি শার্ট খুলে জজ সাহেবকে দেখিয়েছিল। কিন্তু তারপরেও তাকে আবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। তো ওকে ওই জায়গা থেকে রিমান্ডে আবার নিয়ে যাওয়া হয়। তো রিমান্ডে নিয়ে যাওয়ার পরে রিমান্ডের 5 দিন অতিবাহিত হওয়ার পরে গতকাল যখন কোর্টে উঠানো হয়, সে বিভৎস চিত্র। ও তো কোনো চোর ডাকাত নয়, ও তো কোনো খুনি নয়, ও তো কোনো জঙ্গি নয়, ও তো একজন ডাকসুর সাবেক ভিপি, ছাত্রদের হয়ে কথা বলছে। আর এতটুকু তো অধিকার আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে। নিজে পায়ে হেঁটে মানে ও কোর্টে উঠতে পারেনি, পুলিশের কাঁধে ভর দিয়ে তারপরে কোর্টে উঠতে হয়েছিল। তো মহামান্য আদালতকে বারবার অনুরোধ করার পরে আমি একটু দেখা করার সুযোগ পাই। তো তখন ও বলে যে এই রিমান্ডের 5টা দিন ওর উপরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, যেটা বলতে আমার একটা মানুষের উপরে এরকম জানোয়ারের মতো, আমি জানি না অন্য কোথাও হয় কিনা, আগে শুনেছি রিমান্ডে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য, বাট এতটা ভয়ঙ্কর ভাবে ওর উপরে অত্যাচার করা হয়েছে যেটা বলতে আজকে আমার হয়তো সন্তানদের সামনে ওরা এখনো জানে না। আমার বাচ্চাটা যখন আমি বের হই বাসা থেকে বারবার জিজ্ঞেস করে, মা তুমি বাইরে যাচ্ছ কেন, তুমি আমার বাবাকে নিয়ে আসতেছো না, বাবাকে ফোন দাও। কারণ ওকে ওর বাবাকে ছাড়া ঘুমাতে পারে না, ওর বাবার কাছে ও যেহেতু থাকে, ওকে গোসল করায় দেয়, খাইয়ে দেয়। জানি না ও সন্তান হিসেবে কিরকম, হাজবেন্ড হিসেবে কিরকম, তারপর ওর সন্তানদের জন্য সর্বোচ্চটুকু করে। ও যখন বারবার বলে আমার কাছে জানতে চায়, বাবাকে ফোন দাও, বাবা কেন আসে না, এই উত্তরগুলো আমার কাছে নেই। আমি কি বলবো এখনো জানি না। ওর সামনে তো আমি এখন বলতেছি ওর বাবা কোথায় আছে, কিভাবে আছে, বলে যে ও হয়তো দেশের বাইরে, ও যাকে দেশে গেছে, ও আসবে, সে অপেক্ষা করে। ও তো যখন ও বলতেছিল ওর রিমান্ডের অবস্থায় ওর পা দুটো ঝুলায় উপরের দিকে, তারপরে ওকে শারীরিকভাবে যত নির্যাতন আছে, ইনজেকশন পুশ করা হয়েছে, সেটা স্লো পয়জনিং কিনা জানি না, ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। নির্যাতনের এতটা অসহ্য যন্ত্রণা যেটা সহ্য করতে না পেরে ওরা 3-4 বার জায়গায় সেন্সলেস হয়ে গিয়েছিল। ওর সাথে কি হয়েছে নিজেও বলতে পারেনি। একটা মানুষ এতটা শারীরিকভাবে নির্যাতন, তো ওই জায়গাটা ভয় পাচ্ছি যে আমার স্বামীকে অন্তত এই জায়গাটা চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়, ও যাতে সুচিকিৎসাটা পায়। আর বারবার যদি এরকম একটা মানুষকে রিমান্ডে নিয়ে এরকম নির্যাতন করা হয়, ও তো কোনো অন্যায় করেনি, ও তো কোনো অপরাধ করেনি, ও তো কোনো ভাঙচুরের সাথে জড়িত না। ও শুধু নৈতিকভাবে ও তো ওই রাজসুর থেকে উঠে আসছে, ওই ছাত্র আন্দোলন থেকে 2018 ছাত্র আন্দোলন নেতৃত্ব ও দিয়েছিল, সেই জায়গা থেকে ও
মাত্র হয়তো সাপোর্ট মানে নৈতিকভাবে সে সাপোর্ট করছে ছাত্রদের এই আন্দোলনটা, বাট ও তো এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে কোনোভাবে জড়িত না। বাট ওকে বারবার ওই জায়গায় স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ও এইগুলার সাথে জড়িত, মানে মিথ্যা মামলা দিয়ে ওকে বারবার। আর এটার মানে বলা হচ্ছে যে ও নাকি নির্বাচনে যায়নি কেন, ও কেন বিভিন্ন দেশে বিভিন্ন এম্বাসিতে যায়, যেহেতু ও রাষ্ট্র সাবেক ভিপি আর একটা দলের প্রধান হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দল তারা তো প্রত্যেক এম্বাসিতে তাদেরকে ইনভাইট করলে তারা তো যায়, সেটাকে মানে কি করে, এটা তো তার কোনো অপরাধ না। বাট কেন জানি না, এই উত্তরগুলো আমার কাছে নেই। তো আপনাদের মাধ্যমে শুধু এতটুকুই আমি বলতে চাই, আমার স্বামীর উপরে যেন এই নির্যাতনগুলো বন্ধ করা হয়। ও তো কোনো অপরাধ মানে আমার সন্তানদের আমার মানে লাইফের এই সময়গুলো যেন কেড়ে নেওয়া না হয়, যেন আমার সন্তানরা বিশেষ করে আমার বড় বাচ্চাটা যখন স্কুলে যায়, হয়তো স্কুলে ও জায়গায় ওই এর আগে কয়েকটা ঘটনা ওর লাইফে ঘটে গেছে। আর পাঁচটা সাধারণ বাচ্চা যেভাবে বড় হয় ওদেরও তো অধিকার আছে সেই সাধারণভাবে বড় হওয়ার, কিন্তু সেটা তো একটা বাচ্চার বা একটা মানুষের লাইফ থেকে কেড়ে নেওয়ার অধিকার তো কারণ নাই। তাহলে কি এই দেশে জন্মগ্রহণ করাটাই কি আমাদের পাপ হয়ে গেছে? জানি না। তো আমি শুধু এতটুকু অনুরোধ করবো আপনাদের মাধ্যমে বা উপর মহলে যারা আছেন, পরে শারীরিক নির্যাতনটা আপনারা বন্ধ করুন। ওদের রাজনীতি আমার প্রধান দরকার নেই, আমার রাজনীতি করতে হবে না, কারণ আমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা নুরতাই। আমাদের খুব চাওয়া পাওয়ার কিছু নেই। হয়তো নৈতিক জায়গা থেকে ওর মনে হচ্ছে দেশের রাজনীতি মানে সে জায়গা থেকে কথা বলছে, হয়তো সে কথাটা কি মানে খুব অন্যায় কিছু তো বলেনি। তো মিথ্যা এই জিনিসগুলো দিয়ে একটা মানুষের জীবনটাকে তার পরিবারটাকে ধ্বংস করে দিবেন না আপনারা। আমার ছোট বাচ্চাটা খুব অসুস্থ, ওর বারবার ট্রিটমেন্ট দরকার হয়, ফলো আপের দরকার হয়। আমি জানি না সব বাচ্চারা হয়তো তার বাবার জন্য খুব পাগল থাকে, বাট আমার বড় বাচ্চাটা যখন বলে মা তুমি রাগ করো না, আমি তো আমার বাবাকে একটু বেশি ভালোবাসি। এই জিনিসগুলো আমার দেখে খুবই কষ্ট হচ্ছে। ও ঘুমায় না, বাবা কখন আসবে, প্রতিদিন ওর অপেক্ষা রাত যতটাই হোক খুব রাত জাগে ও ওর বাবার জন্য। বাবা যখন আসবে তখন সে ঘুমাবে বাবার সাথে। আপনাদের কাছে মাধ্যমে শুধু আমার প্রয়োজন রাজনীতি করতে আমার হাজবেন্ডকে আমি দিব না, শুধু আমাদের কাছে ফেরত দেওয়া হোক ওকে। ও তো কোনো অন্যায় করেনি, ও তো কোনো অপরাধ করেনি। এতটুকুই শুধু বলা, ওর শারীরিকভাবে যে নির্যাতন করা হচ্ছে চিকিৎসার ব্যবস্থাটুকু করা হয়, ওকে যেন চিকিৎসা সেবাটা দেওয়া হয়। ওকে বারবার মানে নির্বাচনের মেইন এটাই হচ্ছে, তারা বারবার বলছে যে বারবার তাকে নির্বাচনে নেওয়ার চেষ্টা, বাট সে যায়নি কেন, সে এম্বাসিতে যায় কেন। সো এই জিনিসগুলোকে আপনাদের মাধ্যমে বারবার আমি উপরে যারা আছেন তাদেরকে বা যারা সাধারণ তাদেরকে শুধু আমি এতটুকুই অনুরোধ করার জন্য এই জায়গায় আমার আশা। আর আমার কোনো কিছুই মানে বলার নেই, শুধু উপরে নির্যাতনটা বন্ধ করা হোক, ওকে আমাদের কাছে ফেরত দেওয়া হোক, আমার সন্তান আমাদের জীবন থেকে এই সময়গুলো কেড়ে না নেওয়া হোক, আমার সন্তানদের স্বাভাবিক লাইফটা যেন আর পাঁচটা বাচ্চার মতো যেন ওরা বড় হতে পারে, ওদের যেন এই মানসিক ট্রমার মধ্যে দিয়ে ওকে আর যেন না যেতে হয়। তারপরেও এই সেই মোল্লাকে যখন ধরে নেওয়া হয় পুরাই মানে ভেঙে পড়ে। ও পুলিশ দেখে এতটা ভয় পেত, মানে পুলিশের কাছে যেত না, যদি একটা গাড়ির শব্দ শুনে বাইরে বের হয়ে দৌড়ে চলে আসে। পুলিশের ওর কাছে একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। একটা বাচ্চার জন্য যখন একটা পুলিশ সম্পর্কে এইরকম ধারণা নিয়ে সে বড় হবে, ওই স্কুলের টিচাররাও বলে ওরা পাঁচটা বাচ্চাগুলো সবার সাথে ওর ভিতরে যে একটা আতঙ্ক ঢুকে গেছে, সেটা ও মানে সেটাকে আমি সাইকোলজিক্যাল কাউন্সিলিং করানোর জন্য আমি ওকে ডক্টর দেখাচ্ছিলাম। তারপর অনেকটা ইমপ্রুভ হচ্ছিল। এর মধ্যে আবার এই ইনসিডেন্ট, জানি না ওকে আমি আবার স্বাভাবিক লাইফটা ওর ফেরত দিতে পারবো কিনা। তো আপনাদের মাধ্যমে শুধু বারবার অনুরোধ করতেছি আমার হাজবেন্ডের উপরে নির্যাতনটা যেন
যাওয়া বা জেলখানা যাওয়া, ওকে খোঁজ নেওয়ার মতো একটা মানুষ আমাদের এখন নেই। ছোট ভাইটা ছিল, ওকেও করে নিয়ে যাওয়া হয়েছে যেহেতু। এখন এই সম্পর্কে আমার শ্বশুরের বাবা একটু বলবেন। খুবই অনুরোধ যেন একটু হাঁটি করা হয়।